প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচন কমিশন, বিতর্ক ও বাস্তবতা। আপনারা জানেন যে রাষ্ট্রপতি নতুন যে নির্বাচন কমিশনের নিয়োগ দিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদা সহ যে 5 জনকে নিয়োগ দিয়েছেন, সেই 5 নির্বাচন কমিশনারকে নিয়ে কেমন হয়েছেন এই আলোচনাটা এই মুহূর্তে সব থেকে বেশি বাজারে চলছে। সেই নির্বাচন কমিশন কেমন হয়েছে সেটা নিয়ে বিতর্কও শুরু হয়েছে। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে কিছু কিছু বক্তব্য দেওয়া হচ্ছে। ফলে সেই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করব, কেমন হলো নির্বাচন কমিশন। একই সঙ্গে বিদায়ী নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার জনাব রকিবউদ্দিন, তিনি তার সর্বশেষ প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে তিনিও কিছু কথা বলেছেন যেগুলো আমার মনে হয় আমাদেরকে বিশ্লেষণ করা উচিত যে তার বক্তব্যের সারবত্তা কী ছিল এবং সেটা ভবিষ্যতের জন্য কীভাবে কাজে আসতে পারে। এবং এই নির্বাচন কমিশনে আমরা এত যে বিতর্ক করছি, আসলে এই বিতর্ক এতখানি করার কোনো প্রয়োজন আছে কিনা, নির্বাচনী বাস্তবতাটা আসলে কেমন, সেটা নিয়েও আলোচনা করবার চেষ্টা করব সময় যদি পাই। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ডক্টর সাদাত হোসাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন সাবেক তথ্য কমিশনার ডক্টর সাদেকা হালিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাদাত হোসাইন আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনার দীর্ঘ ক্যারিয়ার, মানে পিএসসি বা যদি বাদ দিয়ে আপনার ক্যাবিনেট সেক্রেটারি হওয়ার প্রশাসন সংক্রান্ত, এবং এই যে নির্বাচন কমিশন আমরা পেয়েছি রাষ্ট্রপতির মাধ্যমে, রাষ্ট্রপতি নিয়োগ দিচ্ছেন, তার ভেতর বেশিরভাগই হচ্ছেন ব্যুরোক্র্যাট। 3 জনই আমরা দেখতে পাচ্ছি ব্যুরোক্র্যাট। এবং সিইসি জনাব কে নুরুল হুদা, তিনি তো আপনার ব্যুরোক্রেসির অংশ এবং হয়তো আপনার অধীনেই কাজ করেছেন কোনো সময়। ফলে আমি জানতে চাই যে আপনার দৃষ্টিতে, আপনি যেহেতু বহু নির্বাচন সঙ্গে যুক্ত ছিলেন, প্রশাসনিকভাবে বহু ইতিহাস দেখেছেন, অভিজ্ঞতা হয়েছে, আপনার দৃষ্টিতে এই নির্বাচন কমিশন কেমন হয়েছে এবং সিইসি নিয়ে যে বিতর্ক হচ্ছে সেই বিতর্কটা কতখানি যৌক্তিক হচ্ছে বলে আপনার মনে হয়? আসলে 3 জন তো না, 4 জন, 3 জন বেসামরিক নির্বাহী, আমরা তো ব্যুরোক্র্যাট আপনারা বলেন, আর আরেকজন হলো সামরিক। তো আমি ওইভাবে শুরু করতে চাই যে আমাদের সংবিধানের আলোকে যদি যান, তাহলে সরকার বা সরকার প্রধান তিনি যে কোনো লোককেই সিইসি এবং কমিশনারের জন্য প্রস্তাব করতে পারেন। এটা সংবিধান বিরোধী হবে না, আইনের পরিপন্থীও হবে না। যখন এই ধরনের প্রথম অ্যারাইজ করলো আমাদের শফিউর রহমান সাহেব, আমরা শফি ভাই বলি, উনাকে যখন কমিশনার করা হলো, তো আমি তখন সেক্রেটারি, আমি আওয়ামী লীগের অনেক ক্লোজ যারা পরিচিত বন্ধু বান্ধব তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, নেতা, যে আপনারা এই কী করলেন? একদম পার্টিজান একটা লোক, উনাকে সবাই জানে যে উনি আপনাদের ঘরানার লোক, উনাকে কেন করলেন? তো ওরা বললো যে, 2টা প্রশ্ন আমাকে করলো যে আমরা কি সংবিধান বিরোধী কোনো কাজ করছি? আমি বললাম না। আমরা কি আইনের পরিপন্থী কোনো কাজ করছি? আমি বললাম না। তারপরে যখন বিএনপির সময় ওই যে অনেক ব্যুরোক্র্যাট, আইজি, মোদাব্বের এবং সচিব, তারপরে হাসান মনসুর, এদেরকে শেষ দিকে যখন করলো, তাদেরকেও তখন আমি আরও কাছে, কারণ আমি তখন মাত্র ক্যাবিনেট সেক্রেটারি থেকে ক্যাবিনেট সেক্রেটারি চলে গেছি বা যাচ্ছি। তো আমি একদিন তাদেরকেও জিজ্ঞেস করলাম যে আপনারা একই কাজ করলেন, আপনাদের একদম সবাই জানে যে এরা আপনাদের খুবই বেশি লয়াল এবং আপনাদের ঘরানার টাইপের, তো এদেরকে কেন করলেন? তারাও একই কথা বললেন যে আমরা কি সংবিধান পরিপন্থী কোনো কাজ করছি? আমি বললাম না। আমরা কি আইনের পরিপন্থী কোনো কাজ করেছি? আমি বললাম না। বলে যে 2টাই যদি না করি আইনে, তাহলে আমার অসুবিধা কি? সেই জন্য সংবিধান অনুযায়ী বা রেওয়াজ অনুযায়ী যদি আপনি যে কোনো লোককেই করতে পারেন, এমনকি পার্টির একজন অফিস বেয়ারারকেও আপনি সিইসিও করতে পারেন, কমিশনার করতে পারেন, কোনো বাধা নাই। গতবার যখন রকিব কমিশন হলো, তখন থেকে কিন্তু এই বাছাইয়ের প্রক্রিয়াটা শুরু হয়। আগে কিন্তু ইচ্ছামতো যা সরকারের প্রধান প্রপোজ করতেন, প্রেসিডেন্ট এটা অ্যাপ্রুভ করে দিতেন, কমিশনার সিইসি ওনারা নিযুক্ত হয়ে যেতেন। রকিবের আগে পর্যন্ত কিন্তু এইভাবেই গেছে। রকিব কমিশনের সময় থেকে মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিভিন্ন পার্টিকে ডাকলেন, তাদের সাথে কথাবার্তা বলে তারপরে একটা সার্চ কমিটি করে দিলেন। তারা এই কমিশনটা করে দিল, কিন্তু এত আলোচনা, এত দৃষ্টি সার্চ কমিটিতে তখন কিন্তু পড়ে নাই। সবাই হয়েছে, শুনেছি একটা সার্চ কমিশন, তারপরে হয়ে গেছে।
এবং কাজী রকিবউদ্দিন যখন হলো এটা নিয়ে কোনো কথাবার্তা টু স্টার্ট উইথ কিছুই হয় না। এবং সত্যিকার বলতে উনি তো আসলে নিরপেক্ষ টাইপের লোক, উনি কোনো পলিটিক্সের কোনো ধার ধারেন না। যেইভাবে হোক ওই কমিশনটার ব্যাপারে মানুষের অনেক প্রশ্ন আছে, অনেক মন্তব্য আছে, সেগুলি নিয়ে এইবার যখন কমিশন হবে তখন কিন্তু এটা আলোচনায় চলে আসছে সাংঘাতিকভাবে। এইবারের সার্চ কমিটি আর গতবারের সার্চ কমিটি একই টাইপের না। এবার অনেক আলোচনার পরে ঘোষণা দিয়ে সার্চ কমিটি হয়েছে এবং সারা বাংলাদেশের লোকের দৃষ্টি এই সার্চ কমিটির উপর পড়েছে। এবং কে বিভিন্ন পার্টিকে সার্চ কমিটি নাম দিতে বলেছে, তাদের কাদের নাম দিচ্ছে, তারপরে তাদের অবস্থা কি হয়েছে, সার্চ কমিটি কাকে মুহূর্তে মুহূর্তে খবর আসছে, পত্রিকায় টেলিভিশনে বিভিন্ন লোকের ছবি বেরিয়েছে, নাম বেরিয়েছে। তাতে হয়েছে কি জাতীয় পর্যায়ে বা সাধারণ মানুষের মধ্যে একটা সাংঘাতিক এক্সপেকটেশন হয়েছে, মনে হচ্ছে যে মানে সিইসি আর কমিশনার তো ইয়ে করা হইতেছে না, যেন প্রাইম মিনিস্টার আর ক্যাবিনেট ঠিক করা হচ্ছে। সবাই দৃষ্টি এইভাবেই হয়েছে। আসলে তো এই পোস্ট আগে এরকম এমন কিছু ছিল না, এখনো আমি মনে করি ওইরকম সাংঘাতিক কিছু না। তো আমি বলি যে আমার হয়তো ভুল হতে পারে, এটা অ্যাগ্রি করতে, মানুষের একটা ধারণা হয়েছে তখন যেই কারণে কিছু লোকের মধ্যে হতাশা, বিশেষ করে বিএনপি তাদের হতাশা প্রকাশ করছে। আর সবচেয়ে তারও থেকে বেশি মনে হচ্ছে, আমার মনে হয়েছে কথাবার্তাতে একটু হতাশ হচ্ছে ওই সিভিল সোসাইটির লোকজন, কারণ এক্সপেকটেশন অনেক উপরে উঠে গেছে এবং তাদের মনে হয়েছে এমন লোক বোধহয় সিইসি হবে, এমন লোক কমিশনার হবে যাদেরকে ওই আমরা কি বলে জাতীয় পুরস্কারের সময় জিজ্ঞেস করি, যখনই প্রপোজাল আসে, সারওয়ার সাহেব তো জাতীয় পুরস্কার পেয়েছেন, আমরা একটা প্রশ্ন প্রথমে জিজ্ঞাসা করি তিনি এমন লোক কিনা যাকে এক ডাকে সবাই চিনে কিনা, সবাই মানে সেলিব্রিটি টাইপ কিনা। তো এখানেও লোকে মনে করছে, বিশেষ করে সিভিল সোসাইটিরা, যে এমন লোক হবে যারা ওই যে কালকে আওয়ামী লীগের একজন ভদ্রলোক সুন্দরভাবে বলছে আপনাদের পাদ প্রদীপের আলোকে তারা ঝলমল করবে। তো সেই রকম হয়তো সত্যি বলতে কি নুরুল হুদা বলেন বা অন্যরা বলেন, তারা এইরকম ব্যক্তিত্ব নয়, কিন্তু তাদের যোগ্যতা তাই বলে যে থাকবে না সেরকমও কোনো কথা নেই। আমি একটু ঘুরে আসতে চাই সাদেক হালিমের কাছ থেকে, আপনি কিভাবে দেখছেন? কারণ বিএনপি দুটো প্রশ্ন তুলেছে, একটা হচ্ছে যে বিশের এ মঞ্চের সঙ্গে, জনতার মঞ্চের সঙ্গে তার সম্পৃক্ততা, কুমিল্লায় থেকে সম্পৃক্ততা, সেটি একটি অভিযোগ রয়েছে। আর একটা হচ্ছে যে তিনি যুগ্ম সচিব ছিলেন, মামলা বলে এসে সচিব হয়েছেন, ঠিক আছে, ফলে কোয়ালিফিকেশন দিক থেকেও তারা একটা প্রশ্ন তোলার চেষ্টা করেছে এবং বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে অ্যাফিলিয়েশন তার আছে পারিবারিক। আপনার কাছে কি মনে হয়েছে? যে আমি বিএনপির মন্তব্যে পরে আসি, আর তাদের মন্তব্যের উপর যদি আমাকে মন্তব্য করতে বলা হয় একজন একাডেমিশিয়ান হিসেবে আমি সেই কথাটা বলবো। তবে আমি চ্যানেল 24 এর মাধ্যমে নতুন যারা নির্বাচন কমিশনার হয়েছেন এবং সিএসি তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি যে আমরা যে প্রক্রিয়াটা দেখলাম এবার নির্বাচন কমিশনারদেরকে, আমি বলবো যে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতির আদেশে তারা এখানে মনোনয়ন পেয়েছেন এবং তারা যোগদানও করবেন। এই প্রক্রিয়াটা কিন্তু এবার বাংলাদেশে অনেক বেশি স্বচ্ছ ছিল এবং যে প্রশ্নটি কেবলমাত্র যে বিএনপি মানে মাঠের যারা বড় রাজনৈতিক বিরোধী দল তারাই তুলেন নাই এই ক্ষমতাসীন রাজনৈতিক দলটির সম্পর্কে, অন্যান্য যারা ক্ষুদ্র দল আছে বা যেটাকে আমরা সুশীল সমাজ বলি বা অন্যান্য যে সকল এজেন্সি এটার দিকে তাকিয়ে আছে, তারা সবাই কিন্তু এই প্রশ্নটি তুলে। এবং যেটা আমরা দেখেছি যে রাকিব কমিশন হওয়ার সময় থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। হ্যাঁ, তখন সার্চ কমিটির প্রতি বেশি মানে আমি মনে করি যে হ্যাঁ তখন অত দৃষ্টি দেওয়া হয়নি, কিন্তু এবারে দৃষ্টি দেওয়ার একটা বড় প্রেক্ষাপট ছিল যে বিএনপি 5ই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল সেই সময় তারা নির্বাচনটি বর্জন করেছিল। ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা জানি যে যে রাজনৈতিক দলটি ক্ষমতা আছে তারা কিন্তু বারবার বলেছে যে আমরা চাচ্ছি 2019-এর নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় এবং সকল দল যেন এটাতে অংশগ্রহণ করে। সেহেতু বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির অংশগ্রহণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এইটার আলোকে যখন আপনি দেখছেন যে সার্চ কমিটি হয়েছে, তারা বলেছে তাদের কাছে প্রায় 128টি নাম গেছে। ডক্টর সারাত হোসেন বলেছেন যে অনেক ঝলমলে ব্যক্তি, এটা সেটা, অনেকে ছবিও সারার ভাইরা ছাপিয়ে দিয়েছেন, এটাও করেছেন, কিন্তু 128টি নাম গেছে। এখন সেই 128টি নাম থেকে তারা শর্টলিস্ট করে বা আরো যে 12 জন বিশিষ্ট ব্যক্তির সাথে তারা কথা বলেছেন, সেটার মাধ্যমে এবং অন্যান্য মানুষের কাছ থেকেও জনগণের বিভিন্ন ভাবে তারা কথাবার্তা বলে তারা আপনার 10টি নাম দিয়েছে।
এবং এই 10টি নাম থেকেই কিন্তু রাষ্ট্রপতি বেশি সময় নেননি, এবং সময় না নেওয়ার একটা বড় কারণ হয়তো ছিল যে উনি কোনো বিতর্কে সৃষ্টি হোক, জন্ম হোক, সেটা উনি সুযোগ দেননি। এবং আমি মনে করি এটা খুব ভালো করেছেন, উনি 5 জনকে নির্বাচিত করেছেন। এখন আমাদের যিনি মানে সিএসি যিনি হয়েছেন, তাকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে, আমি মনে করি যে এটা এই ধরনের কথাবার্তা বা এই ধরনের প্রেক্ষাপট কেবলমাত্র তৃতীয় বিশ্বের রাষ্ট্রই হতে পারে। এই কারণে যে আমাদের মধ্যে এখনো কিন্তু আমরা গণতন্ত্রের মধ্যে একটা প্রক্রিয়ার মধ্যে আছি, এবং এটা খুব টার্বুলেন্সের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যেহেতু আমাদের রাইটটা এখনো স্মুথ না, সেই কারণেই যখন কোনো গণতান্ত্রিক চর্চা হয় সে সময় শুধুমাত্র যে শিক্ষকরাই অংশগ্রহণ করবে, ছাত্ররা করবে বা অন্যান্য জনতা করবে তা নয়। জনতার মঞ্চ যখন হয়েছিল তখন কিন্তু একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্যই জনতার মঞ্চের দাবিতে দাঁড়িয়েছিলেন সেই সময় কিছু প্রশাসনিক কর্মকর্তা, এবং তারা দাঁড়িয়েছিলেন আমার মনে হয় প্রেস ক্লাবের সামনে। আমি যতটুকু পত্রপত্রিকায় পড়ে দেখেছি যে উনি তখন কুমিল্লার ডিসি ছিলেন। উনি যদি হাইপোথেটিক্যালি স্পিকিং আমার মনে হয় না উনি প্রেজেন্ট ছিলেন, আর যদি থাকতেন তাহলে হ্যাঁ উনি বলেছেন ওনার ইন্টারভিউতে, তাতে কোনো সমস্যা নেই, কারণ উনি কিন্তু একটা খুব গুড কজের জন্যই ওখানে দাঁড়িয়েছেন। এবং পরবর্তীতে ওনাকে যেহেতু উনি ছিলেন না, হয়তো ওনার কোনো না কোনো সম্পৃক্ত ছিল বা কিছু একটা কারণে ওনাকে ওএসডি করা হয়। এবং এই যে জয়েন্ট সেক্রেটারি হয়েছেন উনি রিট্রোস্পেক্টিভ এফেক্টে উনি সেক্রেটারি পজিশনটা পেয়েছেন। তো এই জিনিসটা আমার মনে হয় যেভাবে না দেখে ওনার যে অভিজ্ঞতা আছে, ওনার যে প্রশাসনিক অভিজ্ঞতা আছে, আমাদের অপেক্ষা করা প্রয়োজন। এই কারণে যে উনি হয়েছেন মাত্র আপনার চিফ ইলেকশন কমিশনার, প্লাস ওনাদের এখনো কোনো ওথ গ্রহণটাই শেষ হয়নি, মানে এটা 15 ফেব্রুয়ারি হবে। এরপরে আমার মনে হয় যে আমাদের 100 days দেওয়া উচিত to see how this office functions or performs. আর তার আগেই যদি আমরা বলতে থাকি তাহলে কিন্তু ওনাদেরকে আমরা একটা নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিব। এটা ভালো বলছেন। আমি একটু গোলাম সারওয়ার আপনার কাছে যেতে চাই। আপনার কাছে যে প্রশ্নটা করতে সেটি হচ্ছে যে বিভিন্ন জন বিভিন্ন করে, কিন্তু তারা আমরা কিন্তু খেয়াল করেছি তারা শপথ নেওয়ার আগেই যথেষ্ট পরিমাণ গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন, সবাই সিইসি সহ সবাই কথা বলছেন, এবং তাদেরকে নিয়েও সবাই কথা বলছে। যেটা ডক্টর সাদাত হোসেন বলছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট সবার নজর এদিকে থাকার কারণে মানে তাদের মানে ডিউ স্ট্যাটাসের থেকে অনেক বেশি উপরে অ্যাটেনশন তাদের প্রতি সবাই দিচ্ছে। আপনি কিভাবে দেখছেন যে তাদের এই অতিরিক্ত কথা বলা উচিত হচ্ছে কিনা গণমাধ্যমের সামনে, বা করা উচিত হচ্ছে কিনা? আর একটা হচ্ছে সবাই যে ধরনের কমেন্টস করছে, একটা কেবল নিয়োগ দেওয়া যারা কাজই শুরু করেনি সেটাও কতখানি উচিত হচ্ছে? আমি ধন্যবাদ আপনাকে। গভীর রাতে টকশোতে আসার অভ্যাস আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে খুব ভালো লাগলো দুজন বিজ্ঞ লোকের সঙ্গে আমি কথা বলছি, সাদাত ভাইয়ের সঙ্গে, সাদেকা আপার সঙ্গে। আমি সাদাত ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত যে নানা কারণে এবারের যে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের প্রসঙ্গটা একের ঘরে ঘরে উচ্চারিত হচ্ছে। একসময় ছিল আমরা পত্রিকার প্রধান শিরোনাম কী হবে, আমরা নানা সমস্যা থাকতাম, আজকে কোনটা কাটা যাচ্ছে, কালকে কোনটা কাটা যায়। কিন্তু গত কিছুদিন যাবত আমরা খুবই অত্যন্ত মানে শান্তিতে আছি, রিল্যাক্স মুডে আছি যে এখন তো মানুষ নির্বাচন কমিশন ছাড়া কিছু পড়বে না, গালগপ্প হলো হোক না কিছুটা থাক, লোকে পড়ুক আর কি। আর আমার দিক থেকে আমি 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 ঘটনাচক্রে কেন আমি জানি না, আমাকে এমন একটি জায়গায় আমার নামটা রেখে দেওয়া হয়েছে যে সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট জন এটা আমি বলবো না, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে 12 জনের পরে আবার যখন 4টা নাম যুক্ত হল, সেখানে আমার নামটার কথা শুনে আমি অবশ্যই কিছুটা পুলকিত হয়েছি, কিছুটা বিস্মিত হয়েছি, এবং ভাবলাম আমার নামটা কেন এলো। এখন পরে আমরা জিজ্ঞেস করেছিলাম আমাদের যখন আমি মাহবুজ আলম, আবুহিনা ভাই এবং আমাদের ব্যারিস্টার রকুরুদ্দিন মাহমুদ, আমরা 4 জন পরে দ্বিতীয় দফার বিশিষ্ট জন আর কি, আমরা প্রশ্ন করেছিলাম যে আমাদের তো 12 জনের সঙ্গে তারা সবাই খুব যোগ্য লোক, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, আমাদের আবার ডাকলেন কেন? তারা বললেন না, একটা ভুল হয়ে গেছে আমাদের। ভুলটা কি? যে গণমাধ্যম তো একটা বড় এলাকা, গণমাধ্যমের মতামতটা আমাদের জানা দরকার। আর যারা আইনজীবী আছেন তারাও তো বিশাল, তারা অনেক কিছুই নিয়ন্ত্রণ করেন, তাদের কথাও শোনা দরকার। ভালোই লাগলো। সেখানে আমরা অনেক কিছু আলোচনা করেছি, শর্ত ছিল এগুলা বাইরে তেমন একটা বলা যাবে না। তো একটা জিনিস হয়েছে যে সেখানে আলোচনার মধ্যে একটা কথা আমি বলার চেষ্টা করেছি
যে সেটি হচ্ছে যে যিনি প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার হবেন তার গুণাবলী তো অনেকগুলো মৌলিক গুণাবলী তো থাকবেই। আমি জোর দিচ্ছি তাকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে। যদি মুক্তিযুদ্ধ হয় খুব ভালো এবং অসাম্প্রদায়িক হতে হবে। আমি খুবই আনন্দিত আমরা প্রধান নির্বাচন কমিশনার একজন মুক্তিযোদ্ধা, মাঠের মুক্তিযোদ্ধা, খালি নামের। আমিও একজন মুক্তিযোদ্ধা, কিন্তু মাঠের মুক্তিযোদ্ধা, এবং পটুয়াখালীতে তার মুক্তিযুদ্ধ হিসেবে তার বিশাল সুনাম আছে। তা আমি এই জন্যে খুব খুশি। আরেকটি হলো যে সাদেক আপা বলছেন তাদের সঙ্গে একমত। তাদের মূল্যায়ন করার সময় তারা তো এখনো শপথই নেননি। আমাদের প্রত্যাশা কি আছে? আমাদের প্রত্যাশা তারা হচ্ছে এই আগামী নির্বাচনটি তারা সুষ্ঠুভাবে করবেন, কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না, এবং সবচেয়ে বড় কথা সকল দলকে নিয়ে নির্বাচনটা তারা করার চেষ্টা করবেন। এটাই তাদের বড় চ্যালেঞ্জ। এটা বলেছি। আর জনতার মঞ্চের কথা যেটা, বাংলাদেশের মতো দেশে সরকারের চাপ একেবারেই কি উপেক্ষা করা সম্ভব? না, সরকারের চাপ উপেক্ষা করা মেরুদণ্ড শক্ত হতে হবে। সম্ভব মেরুদণ্ড শক্ত হবে। ইচ্ছা করলে তো তাকে তো আর তাকে তো আর বাদ দেওয়া যাবে না। ইচ্ছা করলে এমন একটি পদ ইচ্ছা করলে বাদ দেওয়া যাবে না। ভারতের দৃষ্টান্ত আমাদের সামনে আছে। আপনি কি একমত? সরকারের নির্বাচন কমিশনার কি পারেন? আমি তো আবার ওটাতে বিশ্বাস করি যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সরকারই একমাত্র স্বাধীন, আর কারো স্বাধীনতা নাই। কিন্তু উনি বলছেন সাহসী বুদ্ধি করে আপনার কাজ, গভর্নমেন্টেরকে অনেক কিছু বোঝানো যায়। কিছু কিছু জায়গায় শুনেন, কম্প্রোমাইজ ইজ এন্ডেমিক ইন লাইফ। আপনি বাড়িতে বলেন, ঘরে বলেন, নেইবারহুডে বলেন, আপনাকে কিছু কম্প্রোমাইজ করে চলতে। আপনি সরকারকে ওখানে ঠেকানোর জন্য তো বসেন নাই। আমরা একটা বিরতি নিয়ে এসে বিরতি নিয়ে ফেরত এসে বাকি আলোচনা আমার কথা অসমাপ্ত রয়ে গেছে, বিরতির পরে বলবো। আচ্ছা, ফেরত এসে কথা বলবো। প্রিয় দর্শক, ঠাকুর আমাদের সঙ্গে ফিরছি একটু পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে। নির্বাচন কমিশন বিতর্ক বাস্তবতা নিয়ে আলোচনা করছিলাম ডক্টর সাদাত হোসেন, গোলাম সারোয়ার এবং অধ্যাপক ডক্টর সাদেক হালিমের সঙ্গে। গোলাম সারোয়ার, আপনার বক্তব্য শেষ হয়নি, আমি আপনার কাছে যেতে চাই। আচ্ছা, আমি যেটা আলাপ করছিলাম যে এই যে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের অংশগ্রহণটা, মানুষের নজর ছিল এইটার প্রতি। আর সাদাত ভাই বলছেন কেন এই হইচই পড়ে গেছে যে এই প্রথমবারের মতো কিন্তু বিশিষ্টজনদের মতামত নেওয়া হলো, এই প্রথমবারের মতো। কিন্তু এটাও সত্য যে শেষ পর্যন্ত কিন্তু এই নাগরিক সমাজের কোনো প্রতিনিধি থাকলো না। এটা একটা আমাদের মধ্যে একটা একজন থাকতে পারতো, একজন নাগরিক সমাজের প্রতিনিধি, অনেক নাম ছিল সেখানে থাকতে পারতো। আরেকটি কথা, যে কথা আমি বলতেছিলাম যে সিট দ্বারা শক্ত থাকতে হবে, ভারতের দৃষ্টান্ত আমি দিতে চাই। আমরা সবাই জানি সেটা। সেখানে একজন প্রধান নির্বাচন কমিশনার, তিনি যা চেয়েছেন সরকারকে তা করতে হয়েছে। সেটা অনেক আগের কথা। আমি আমি সেটাই বলছি। মমতা ব্যানার্জি মাঝখানে ওদের ওরা তো পৌর বলে না, ওরা হলে পুরসভা নির্বাচন হলো। সেখানে একজন নারী পুলিশ কর্মকর্তা সাংঘাতিক, মমতা ছাড়া কিছুই বোঝে না, ওকে রেখেছে। ইলেকশন কমিশনার বলল পশ্চিমবঙ্গের একে সরিয়ে নিতে হবে, রাখা যাবে না, এই মমতা ছাড়া কিছু বোঝে না, বাধ্য হলো। আবার ওকে পুলিশ থেকে সরিয়ে অন্য দপ্তরে দিয়ে অন্য পরিচয় আবার তাকে পাঠানো হলো। বলে মমতার সংস্পর্শে তার যে পরিচয় হোক না কেন তাকে রাখা যাবে না। মমতা যতই জনপ্রিয় নেত্রী হন না, মুখ্যমন্ত্রী হন না কেন, রাখতে পারে নাই। এটা এই জন্যে বললাম যে আসলে শক্ত হতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই শিরদাঁড়াটা একটু শক্ত রাখা বলছি খুব সহজ কাজ নয়, কিন্তু আমরা অপেক্ষা করব। আরেকটি কথা আমি বলি সাদ ভাই, যেটা আমরা একটু আগে আলাপ করেছিলাম, যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি পটুয়াখালী, এবং পটুয়াখালীতে তার মুক্তিযোদ্ধা হিসেবে তার যথেষ্ট সুনাম আছে। আর জনতার মঞ্চের কথা বলা হয়েছে, এটা তো আজকে একটি প্রথম আলোতেই একেবারেই স্পষ্ট করে বলা হয়েছে তিনি জনতার মঞ্চে এখানে ছিলেন না। আর হলো যে রাজনৈতিক পরিচয় থাকলেই যে সে শহীদ দলের পক্ষে থাকবে, এটা আমি বিশ্বাস করি না। আমি আমার কথা দিয়ে একটু বলতে চাই। আমি বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত গোলাম সারোয়ারের অবস্থান। আমি যখন সমকাল সম্পাদক হিসেবে সমকালে বসি, সেটি কিন্তু আমার অবস্থান নয়। আমি তখন সমকাল সকলের পত্রিকা,
আমি বলি জিজ্ঞেস করি বিএনপি নিউজ আছে, খবর আছে তো? আমি আমি এই জায়গায় একটা প্রশ্ন করতে চাই, মানে আমিও সাংবাদিকতা করি, আপনার অনুসারী, মানে আপনাদের পিছনে পিছনে, কিন্তু যখন আপনি এটা ডিক্লেয়ার করেন তখন যারা ভিন্ন মতের থাকেন তারা কিন্তু আপনার প্রতি আস্থা রাখতে কি সেই পরিমাণ স্বাচ্ছন্দ্য বোধ করবেন? না, আমি তো কোনো সমস্যা দেখি না। মানে বিএনপির যারা আছে তারাও মানে মনে করে যে আমরা ব্যক্তিগত বিশ্বাস তো থাকতেই পারে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি পেশাগত দায়িত্ব পালন করলে তার কোনো রিফ্লেকশন থাকে কিনা সেটা আমাকে, যেহেতু সরোয়ার সাহেব মানে আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক ভালো, তার পত্রিকাটা আওয়ামী লীগের, সমকাল থেকে সেটা বলার কোনো উপায় নাই। আমি মনে করি উনি জনতার মঞ্চে যদি থেকেও থাকেন, আমি একটা কথা বলি, দুটো দৃষ্টান্ত আমি আপনাদের দিই, যে নেমাজউদ্দিন সাহেব এবং এটা হচ্ছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী থিঙ্ক ট্যাঙ্ক বিএনপি, তারা দুজনে মন্তব্য করেছে ছাপা হবে, আমি সমকালে কালকে ছাপা হবে। জাফরুল্লাহ সাহেব বলেছেন যে নতুন নির্বাচন কমিশন নিয়ে অখুশি হওয়ার তো কিছু নেই, তিনি যদি জনতার মঞ্চ যেতে চান তাদের অখুশি হওয়ার কিছু নেই, তিনি এখন একটু সময় দেন, তিনি ভালো কাজ করেন কি মন্দ কাজ করেন পরে কথা বলেন, এবং বিএনপিকে যাই বলুক না কেন বিএনপি তাকে প্রত্যাখ্যান করতে পারবে না, কারণ বিএনপিকে নির্বাচনে যেতেই হবে। একই কথা মাজিউদ্দিন সাহেব বলেছেন, তিনি বলেছেন যে রাষ্ট্রপতি যদি ভুলও করে, যদি মনে করি রাষ্ট্রপতি মনোনয়ন ঠিক হয় না, ভুল করেছে, তাহলেও রাষ্ট্রপতি সিদ্ধান্ত আমাদের মেনে নেওয়া হচ্ছে দরকার, এই জন্য তিনি রাষ্ট্রপ্রধান এবং দেশের মুরব্বী। সুতরাং আমরা একটু অপেক্ষা করি, দেখি তারা কি কাজ করে। আমারও সেই কথাই হবে, আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। এখনই চ্যালেঞ্জটা কি তাদের সামনে? ডক্টর আমি গোলাম সরোয়ার সাহেবের কথার একটু মানে এক্সট্রাপোলেট বা এটাকে সম্পূরকীয় বলবো। দেখেন, আমরা কিন্তু দেখেছি পার্টির সাথে এরকম অ্যাফিলিয়েটেড মনে করা হয় যে ছাত্র জীবনে ডাইরেক্টলি ছাত্রলীগ করেছে এবং উপরের লেভেলের কোনো ছোট, পরে সরকারি চাকরি করেছে, সেক্রেটারি হয়েছে বা ওই জাতীয়, এডিশনাল সেক্রেটারি হলেও চিফ ছিল। আমি কিন্তু একেবারে ক্লিয়ারলি দেখেছি, নাম এখন বলছি না, উনি কিন্তু যখন পোস্টে বসেছেন তখন কিন্তু আমাদের একটা লয়্যালটি পোস্টের প্রতি থাকে, যে এই পোস্টে আমার দায়িত্ব কি, আমি কি এই পোস্টে আমার যে লোকজন আছে নিচের এদেরকে আমার প্রোটেক্ট করতে হবে। তখন কিছু লোককে অন্যায়ভাবে সরাইতে বলছিল, উনি কিন্তু বাধা দিছেন, এবং এরকম বাধা দিতে দিতে আলটিমেটলি কিন্তু উনাকেই পোস্ট থেকে সরাই দিছে। এবং উনি কিন্তু একটা টপ উপরের দিকে, জেল টেল খাটা উপরের দিকে যারা এখন মন্ত্রী এদের সাথে তুই তুমি সম্পর্ক। তো এইটা কিন্তু হয়ে যায় যখন আপনি পোস্টে যান, তখন অনেক সময় পোস্টের যে মানে দায়িত্ব সেটা আপনাকে জেকে বসে আপনার মাথার মধ্যে। আপনি আপনি দেখেন না, সাইদ সাহেবকে তো আওয়ামী লীগ করছে, সাইদ সাহেবকে আওয়ামী লীগ অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, তো সাহেব তো আওয়ামী লীগের কথা উঠে বসে। জীবনে অনেকের অনেক কিছু ঘটে, মন চেঞ্জ হয়, তারপরে এক একটা ঘটনা ঘটে, সেগুলি মিলাই টিলাই মানুষের ডিসিশন ঠিক করে মানুষ। আমিও মনে করি যে, আমি বলছি তো যখন ওনার নাম আসলো হুদা, আমি কিন্তু মনে করছি যে আইজি হুদা, কারণ ওই যে আপনারা এখানে প্রচার করতে করতে আমাদেরকে তো সামনে নিয়ে আসেন বেশি, তো সুতরাং আমি মনে করছি, পরে দেখলাম যে না, এ তো আমার অফিসার হুদা, ও তো আমি কোনো বদনাম, এবং ওর কিন্তু নাম হচ্ছে ক্যাপ্টেন হুদা, কারণ সে যুদ্ধের সময় ওই লেভেলে ছিল। তো আমার অফিসার ছিল, একটা প্রজেক্টের পিডি ছিল, আমি কোনো খারাপ কথা বা বদনাম শুনি। এখন দেখা যাক কি করবে, হয়তো দেখা যাবে সে তার দায়িত্বটা সবচেয়ে বড় করে দেখছে। যেমন এখন বাকি চারজনকে আমরা ওই মাহবুব তালুকদারকে আমরা চিনি, কিন্তু আমি মনে করছি এতদিনে উনি সার্কুলেশনের বাইরে চলে গেছে, উনি যে আবার আসেন এটাও ঠিক মতো জানতাম না। ওরা ওট টোট নিলে দেখা যাক কি হবে, তখন আমরা দেখবো। নির্বাচন তো দেরি আছে এখন, 15 তারিখে দেবে, মনে 15 তারিখে ওত নিবে, কারণ ওই একজনের শাহনাজ সাহেবের 15 তারিখ 14 তারিখ শেষ হবে, তাহলে একজনকে বাদ রেখে ওত নিতে হয়, সেই জন্য 15 তারিখে একসাথে নিবে। চ্যালেঞ্জটা কি আছে তাদের সামনে বলে মনে করেন আপনি? আসলে তো চ্যালেঞ্জটাই বড় এখানে। রকিব সাহেব কিন্তু তার বিদায়ী প্রেস ব্রিফিং এ বলেছেন যে কি প্রচন্ড চ্যালেঞ্জের ভিতরে আমাদের যেতে হয়েছে, এটা খুব কম লোক বুঝবেন, যারা ওই কি যাতনা বিষয়ে বুঝবে কিসের মতোই তিনি বলেছেন। ফলে এরকম যাতনার ভিতর দিয়ে কিন্তু নতুন নির্বাচন কমিশনকেও যেতে হবে, এবং সামনে নির্বাচন অত সহজ হবে বলে মনে করা না। বিএনপি নির্বাচনে আসবেই, আওয়ামী লীগ যতই বলুক, কিন্তু নির্বাচন প্রক্রিয়া কিন্তু অত সহজ হবে বলে অনেকেই মনে করছে না। ফলে চ্যালেঞ্জটা কোথায় থাকবে তাদের? না দেখুন, আমি আর একটু রকিব সাহেবকে নিয়ে বলি, আজকে আমি ওনার প্রেস কনফারেন্সটা দেখছিলাম, এবং ওনার কাছে খুবই রিল্যাক্সড, হাস্যজ্জ্বল লাগছিল, যে শেষ, উনি বাড়ি যাচ্ছেন দায়িত্ব বুঝিয়ে দিয়ে। তো যেটা আসলে উনি বলেছেন, উনি কয়েকটা জরুরি কথা বলেছেন। একটা বলেছেন যে এটা একেবারেই একটা রাজনৈতিক কর্মকাণ্ড,
এবং এটা শুধুমাত্র যদি কেউ মনে করে যে এটা প্রশাসনিক, সেটা ঠিক না। প্রশাসনিক তো অবশ্যই, এবং যারা এসছেন, যেটা আমরা একটু আগে বলছিলাম, যে যারা এসছেন তারা সবাই নির্বাহী বিভাগ থেকে এবং একজন সামরিক ইয়ে থেকে এসছেন, কিন্তু এখানে কিন্তু একটা হিউম্যান ফেস আছে এবং একটা পলিটিক্যাল ইস্যু খুবই, মানে একটি না, মানে এটা অনেক ধরনের, মাল্টিপল ডাইমেনশন। এবং সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি হচ্ছে যে নির্বাচন কমিশন একটি প্রসেসের মধ্যে দিয়ে নির্বাচন কমিশনাররা নিয়োগপ্রাপ্ত হলেন, ঠিক আছে, কিন্তু সব নির্বাচন কমিশনের সবচেয়ে বড় নিয়ামকটা কে? জনগণ। এবং এই জনগণের জন্যই তো নির্বাচনটা করতে হবে। এবং তা কারা করবে? রাজনৈতিক দল, তারা হচ্ছে স্টেক হোল্ডার। আমি যখন তথ্য কমিশনার ছিলাম তখন আপনার এই বদিউল আলম মজুমদার ওনারা তথ্য অধিকার আইন ব্যবহার করে জানতে চেয়েছিল যে 28টি রাজনৈতিক দল যারা নিবন্ধিত নির্বাচন কমিশনের সাথে, তাদের অডিট রিপোর্ট তারা দেখতে চেয়েছিল। প্রথমে এটা দেয়নি নির্বাচন কমিশন, বলছেন তৃতীয় পক্ষ, তাদের কাছ থেকে পারমিশন আনতে হবে। কিন্তু একটা ইতিবাচক দিক হচ্ছে যে আমরা যখন ওনারা গেলেন হাইকোর্টে, হাইকোর্ট কিন্তু রায় দিল যে না, এটা দেওয়া যায়, অর্থাৎ এই অডিট রিপোর্টটা দেখানো যায়। তার মানে যে এই যে চ্যালেঞ্জিং কাজগুলো, এগুলো কিন্তু বাংলাদেশে শুরু হচ্ছে। আমি এই উদাহরণটা এই জন্য টানলাম যে জনগণ কিন্তু জানতে চাবে। এবং আমি যখন ব্রিটেনে পোস্ট ডক্টরেট করি তখন আমি দেখেছি যে আরটিআই ইউজ করে জানতে চাচ্ছে যে লিবারেল পার্টিকে কে ফান্ড করে, কনজারভেটিভ পার্টিকে কে ফান্ড করে। ইন্টারেস্টিং, লিবারেল পার্টি যখন ফান্ডার কে, দেখা গেল আমাদেরই বাংলাদেশি বংশোদ্ভূত একজন সিলেটি, আই ফেল ভেরি প্রাউড যে আচ্ছা আমার দেশের একজন লোক এখানে লিবারেল পার্টিকে সবচেয়ে বেশি ফান্ড দিচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে। ভারতেও কিন্তু তথ্য অধিকার আইন ব্যবহার হচ্ছে। ইভেন সোনিয়া গান্ধী কত টাকা কর দেয় সেটাও জানতে চাচ্ছে। অর্থাৎ রাজনীতিবিদদের সম্পর্কে প্রশ্ন করা, তাদেরকে নিয়ে সংলাপ করে এবং রাজনৈতিক সীমানা নির্ধারণ করা, যে আমরা জানি যে ওনাদের অনেকগুলো চ্যালেঞ্জিং কাজ। একটা তো সবচেয়ে বড় কাজ হতে হবে যে সকল রাজনৈতিক দলকে নির্বাচনে নিয়ে আসা এবং এটাকে খুবই গণতান্ত্রিক একটি চর্চার মধ্যে দিয়ে, এবং এখানে অনেক ডায়ালগ করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। কালো টাকার যে ছড়াছড়ি, যে মাসল যে রাজনীতি, যেটার আমরা দেখছি যে আওয়ামী লীগের, এখন আমরা নিজেরাই দেখছি যে গত বছর 83 জন মারা গেছে একে অপরকে মেরে, মানে একই দলের অন্তদ্বন্দ্বে। এই 2017তেই কিন্তু প্রায় 8 জন মারা গেছে আওয়ামী লীগের যারা আছেন কর্মী লেভেলে। তাহলে এবং আমরা জানি একজন মেম্বার অফ দি পার্লামেন্টকে মেরে ফেলা হয়েছে। সেটা অন্য কোনো রাজনীতি থাকতে পারে, কিন্তু এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে খুন খারাপি, সন্ত্রাসী বা এই ধরনের কীর্তিকলাপ, কার্যকলাপ 2018 পরে যদি, অবশ্যই আমরা জানি যত নির্বাচন এগোবে ততই এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। হয়তো ওনাদের হানিমুন পিরিয়ডটা কিছু সময়ের জন্য ভালো যাবে, তারপরে থেকে কিন্তু মূল কাজ। আর একটা জিনিস আমি বলবো যে বাংলাদেশে 27% হচ্ছে ইউথ, যারা এখানে নারী পুরুষ দুটি আছে, তাদেরকে আকৃষ্ট করা। এবং আমরা জানি যে এখানে একটা জিনিস আসছে গবেষণায় যে নারী ভোটার মিসিং। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যিনি চিফ ইলেকশন কমিশনার, ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি স্ট্যাটিস্টিক্স মাস্টার্স। সো আই ওয়াজ জাস্ট থিঙ্কিং যে হ্যাঁ, ইনশাল্লাহ উনি এই কাজটা দেখবেন যে নারী ভোটার কেন মিসিং হচ্ছে। এই গবেষণা যেটা আসছে সেটাকে ওনাকে এখানে স্ট্যাবলিশ করতে হবে। বাংলাদেশে টোটাল পপুলেশন হচ্ছে আপনার, টোটাল পপুলেশন 50% হচ্ছে নারী। সেভাবে আমরা অনেক দাবি দাওয়া করেছিলাম, আমরা একজন নারী কমিশনার পেয়েছি। এটা শুধুমাত্র ওনার দায়িত্ব হবে না, এটা টিম ওয়ার্ক হতে হবে যে কেন নারী ভোটার মিসিং হচ্ছে। এবং তৃণমূলে যে আপনার ইউনিয়ন থেকে একেবারে পৌরসভা এবং জাতীয় পর্যায় পর্যন্ত যে নারীরা নির্বাচিত হচ্ছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে তারা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কোনো ভূমিকা রাখতে পারছে না। উনি এটা বলছেন টিম ওয়ার্ক হতে হবে। এই যে এটা কিন্তু বিরাট চ্যালেঞ্জ কমিশনের সামনে। 3 জন এবং 5 জন, আমি এই সংখ্যায় কি কোনো কিছু? আমি এই প্রশ্ন আগে তো মনে হয় 3 জনই ছিল, এবার গত বছর থেকে 3 জন ছিল হুদা সাহেবের সময়, হ্যাঁ, রকিব সাহেবের সময় 5 জন হয়েছে। মানে এমনকি ভারতেও কিন্তু 3 জন, 5 জন নয়। জানি না মন্তব্যটা করলে কি ওদের ইলেকট্রাল সিস্টেমটা ডিসেন্ট্রালাইজড, না, যে কারণে একদিনই হয় না, বিভিন্ন সময় হয়, এবং একটা বড় টিম কিন্তু আছে। আমি জানি না এটা এই মন্তব্যটা কি করা সমীচীন কিনা বুঝতেছি না। অতি সন্ন্যাসীদের গাজন নষ্ট, আমি এইভাবে বলতে চাই না, আমি এটা বলতে চাই না। কিন্তু 5 জন হলে কিছু সমস্যা হয়। আমি বলবো না যে কমিশনারদের মধ্যে একটু অন্তর্দ্বন্দ্ব এবং প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে একটু মানে পেছনে এমনও আমি বলবো না, নাম বলা যাবে না, যে আমাকে কিছু রূঢ় মন্তব্য করছিলেন একজন সিইসি সম্পর্কে একজন কমিশনার আর কি। সেখানে এই 3 জন হলে মন্দ নয় আর কি। আরেকটি কথা আমি একটু বলতে চাচ্ছি, সেটি হচ্ছে
যে আমরা কিন্তু সুশীল সমাজ থেকে আমি একটা প্রস্তাব করেছিলাম, সেটি হচ্ছে যে আইন নিয়ে এটা কথা হয়েছে, এটা আইন হওয়া উচিত। নির্বাচন কমিশন কীভাবে এটা আইনে থাকলে ভালো, কিন্তু গত 20 বছরে কিন্তু বদলে গেছে, পৃথিবী আরও এগিয়ে গেছে। কানাডা সহ দক্ষিণ আফ্রিকা সহ অন্তত 20টি দেশে এই নির্বাচন কমিশনের প্রসঙ্গটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইচ্ছা করলে বদল যাবে না, ও 2/3 সংখ্যাগরিষ্ঠ থাকলে আইন বদল করা যাবে না, এটা হচ্ছে সংবিধানের অন্তর্গত করা হয়েছে। আর কিন্তু আমারও মনে হয় যে আগামীতে যদি এই সংবিধানের অন্তর্গত করা হয় পুরো নির্বাচন কমিশনের প্রক্রিয়াটি গঠন থেকে শুরু করে সবকিছু, তাহলে মনে হয় এটা হবে। আরেকটা চ্যালেঞ্জের কথা বলছি, আমরা তো নির্বাচনের কথা অনেক কিছু বললাম। আমার ধারণা এই নির্বাচন কমিশন সচিবালয় আরো শক্তিশালী করা দরকার। দুর্বল নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কি প্রক্রিয়া হয়? আমি একটু শেষ করে নিই যে এটা এই জন্য দরকার যে ঢাকার বাইরে যত ইউনিয়ন মানে জেলা পরিষদ থেকে শুরু করে তারপরে মানে অন্য ছোটখাটো সব নির্বাচন থেকে শুরু করে উপজেলা নির্বাচন শুরু করে কাদের দিয়ে করে, হয় ডিসি সাহেব অথবা ইউনো দিয়ে করে। নির্বাচন কমিশনের কিন্তু কেউ নাই, সেখানে সরকার ইচ্ছা করলে যা খুশি করতে পারে। নির্বাচন কমিশনের জন্য সারা দেশে তাদের পরিসীমাটা এত বড় যেখানে তাদের নিজস্ব লোকজন থাকা দরকার। আরেকটি কথা হচ্ছে এই যে একটু শক্ত হওয়া দরকার। একটি ঘটনা মাঝখানে কিন্তু ঘটছে, একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আদালতে একটা কাছে গেছিলেন, আদালত একটা নির্দেশনা দিয়েছিল, সেটা কিন্তু নির্বাচন কমিশন মানেনি। তাদের আদালতে গিয়ে পুরো কমিশনকে ক্ষমা চাইতে হয়েছিল। আমরা এইরকম দুর্বল নির্বাচন কমিশন চাই না। এই দৃষ্টান্তগুলো কিন্তু নতুন নির্বাচন কমিশনদের মনে রাখতে হবে। সাদাত হোসেন, আমি বলছি যে একটু ছোট্ট প্রশ্ন, সেটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সিইসি এবং অন্য কমিশনারদের কোনো ইয়ে আছে? না, এটা মেজরিটিতেই হয়, এটা ইয়ে নাই। আর এই যে সিলেকশন প্রসেস আইন 10 এর কথা বলছেন যত কিছুই করুক, ঘুরে ফিরে আমাদের শাসক দলরাও কিন্তু অনেক ম্যাচিউর হয়ে যাচ্ছে। তারা কিন্তু অনেক ম্যাচিউর, তারা কিন্তু আগে ডাইরেক্টলি ইয়ে করতো। গতবার তারা কি বলে একটা সার্চ কমিশন করেছে, এবার সার্চ কমিটি করে চারদিকে প্রচার দিল, তাদের কিন্তু ওর মধ্যে দিয়ে তারা তাদের মতো করে যাওয়ার মতো ক্যাপাসিটি তাদের গ্রো করেছে, যে কারণে যারা সরকারি দল তারা বলছে আমরা সন্তুষ্ট, আর বিরোধী দল বলছে। সুতরাং আপনার এগুলি নানান রকম সফিস্টিকেশন আসবে, ওর মধ্যে দিয়ে আবার প্যাচ করে যাবে। আর সিলেকশন যে বলছেন, সিলেকশন আসলে অত্যন্ত দুরূহ কাজ, কারণ এই যত লোকের নাম আপনারা দিছেন, হ্যাঁ, বা বিভিন্ন জায়গায় আসছে, এরা কিন্তু প্রায় প্রত্যেকেই কম্পিটেন্ট। আমি একটা ছোট্ট এক্সাম্পল আমি বলতেই বাধ্য হচ্ছি। ইউনেস্কোর এক্সিকিউটিভ বোর্ডে মিটিং হচ্ছে, আমি উপস্থিত। তো সেখানে আমরা 48টা দেশের লোক ওই কমিটিতে মেম্বার। তো যখন হঠাৎ করে ডিজি এরকম কোন একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে বলল যে আমরা সব দেখে আমরা মোস্ট কম্পিটেন্ট ইয়েকে সিলেক্ট করেছি, এই করেছি, তখন আমি বললাম, আমি উঠে বললাম যে দেখো, এইসব বলে টলে লাভ নাই। এটা আসলে যেটা হয়, একটা নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কের ভিতর থেকে তোমরা এই করো। আমরা 48 জন এখানে বসে আছি, ইচ ওয়ান ইজ কম্পিটেন্ট, এবং তুমি যে কোনো লোককে সিলেক্ট করো তার একটা রেসপ্লেন্ডেন্ট সাইটেশন তুমি বানাতে পারবা। সুতরাং এগুলি আলটিমেটলি ইট ডিপেন্ডস অ্যাবাউট ইউর প্রেফারেন্স অ্যান্ড প্রেডিলেকশন। তো এইটা যত কথাই বলেন, এই যে যতগুলি লোকের নাম আসছে, প্রায় মানে এর মধ্যে অন্তত 90%ই হাইলি কম্পিটেন্ট এবং লোকের মন জয় করতে পারবে এরকম। সেইখানে বরংশ হয়তো যাদেরকে সিলেক্ট করছে তারা সবাই যে এত লোকের চিনা বা শোনা তা নয়, বাট তাদের কম্পিটেন্স হয়তো থাকতে পারে, পরবর্তীকালে আমরা দেখব। আমিও মনে করি যে তারা সবেমাত্র এখনো শপথ নেয়নি। আমরা আশা করব, আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন এবার কিন্তু সকলের চোখ কিন্তু তাদের উপরে, সাংঘাতিক চোখ। তারা, আমি বিশ্বাস করি তারা মানুষের প্রত্যাশা অনুসারে কাজ করবে। আর এই মুহূর্তে রূঢ় মন্তব্য না করে, বিএনপি থেকে একজন মন্তব্য করেছেন যে যদি এখনই তারা পদত্যাগ না করে তাহলে দেশের জনরোষে তারা ভেসে যাবে, এই জাতীয় মন্তব্য করাটা আজকেই করেছে, আমি নামটা বললাম না। এটা এই ধরনের রূঢ় মন্তব্য করার সময় নেই। আমরা আশা করব। আর একটা কথা আমি বলি, এটা বলা হয় নাই, ইভিএম এর মোহাম্মদ নাসিম বলেছেন যে এটা চাপ রাখার জন্যই বলছে তারা। না, ইভিএম এর কথাটা একটু উল্লেখ করা দরকার। মানে ইলেকট্রিক ভোটিং মেশিন, এটা একবারে কিন্তু খুব জোরে সোরে হয়। তখন বুয়েট থেকে কিন্তু এটাকে ওরা করেছিল, তখন দেখলাম বুয়েটের হাতে রাখা যাবে না, ইলেকশন কমিশনের হাতে রাখা হবে। আমি যদ্দূর মনে করি
যে ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীকে রাখার একটি কারণ, তারা এবার মনে হয় ইভিএম এর কথা তারা খুব সিরিয়াসলি চিন্তা করছে। ইভিএম এ যদি নির্বাচনটা হয় তাহলে ওই যে ব্যালট বাক্স নিয়ে দৌড়দৌড়ি করা এই সমস্ত নানা এটা একটু বন্ধ হবে। আমরা প্রত্যাশা করবো ইভিএম এর বিষয়টিও ইলেকশন কমিশন অবশ্যই সেটা করছে। এবং সামনে দুটো উপনির্বাচন আছে, সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন, তার একটা আছে, আরো একটা উপনির্বাচন রয়েছে লিটন একটা। ফলে এই দুটো উপনির্বাচনও কিন্তু তাদের সামনে একটা ছোটখাটো, যদিও এই দুটো উপনির্বাচন আহামরি বড় কিছু হবে না, কিন্তু তবুও ফার্স্ট কেস তাদের হতে পারে। এগুলি তো কন্টেস্টই করে না, টাঙ্গাইলে তো কেউ কন্টেস্ট করে না, এগুলার- তার নামই পাওয়া যায় না। সে 1000 ভোট না কত ভোট পাইছে, ও পাইছে 1,93,000 ভোট। এই ইলেকশনগুলিতে আমরা অপোজিশনের সাথে কথা বললে বুঝবেন, তারা মনে করে, আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে যে কেন কন্টেস্ট করে, তারা বলে যে এটা ওই 14 সনের 5ই জানুয়ারির এক্সটেনশন, সুতরাং আমরা যেহেতু ওইটা করি না এটাও করবো না। কিন্তু মাঝখানে রকিব কমিশনের এই যেটা নারায়ণগঞ্জে যে নির্বাচনটি হয়ে গেল সেটি কিন্তু আমরা এক ব্যাগে সবাই বলেছেন খুব খুব ভালো নির্বাচন হয়েছে। এমনকি বিএনপি কিন্তু সারাদিন ভালো বলেছে, যখন রেজাল্ট চলে গেল বিপক্ষে তখন তারা কি বললো, মনে হয় কিছু গন্ডগোল হয়েছে। হিসাব না করে ওরা তো জিতেছে, ওদের 12 জন কাউন্সিলর পাইছে। ইলেকশন কমিশনের কাছে আমার হচ্ছে যে আমরা প্রত্যাশা করবো যাতে ওনারা একটা গুণগত পরিবর্তন আনতে পারেন, এবং সেই জন্য কিন্তু ওনাদের সবসময় সকল ধরনের মানুষের সাথে কথাবার্তা বলতে হবে, আলোচনা থাকতে হবে, এবং জনগণের পালসটা বুঝতে হবে। এবং রাজনৈতিক দলগুলি কিন্তু এখানে মুখ্য, তারাই হচ্ছে স্টেক হোল্ডার, তাদের সাথে তাদের সবসময় একটা ডায়ালগে থাকতে হবে। তাদেরও দায়বদ্ধতা আছে একটা সুন্দর নির্বাচন দেওয়ার। শুধুমাত্র যে নির্বাচন কমিশনেরই দায়িত্ব এটা আমি বলবো না, এটা যেমন ভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের দায়িত্ব, তেমনই ভাবে আপনার যারা বিরোধী পর্যায়ে আছেন তাদেরও স্টেক হোল্ডারদেরও দায়িত্ব। সহযোগিতার ধন্যবাদ হবে। ডক্টর সাদেকা হালিম, ডক্টর সাদাত হোসেন, গোলাম সারওয়ার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের আলোচনা থেকে আমার কাছে মনে হচ্ছে কতগুলো বিষয় আমাদের যেহেতু নির্বাচন কমিশন যারা এসেছেন তাদের জন্য বলা উচিত, এবং আমি যারা সার্চ কমিটিতে ছিলাম তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি, সেটি হচ্ছে সবাই প্রত্যাশা করছেন তাদের একটা 100 দিনের কর্মসূচি দেওয়া উচিত। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হয়ে উঠেছে সর্বত্র সারা দুনিয়াতে। ফলে এই ইলেকশন কমিশন একটা 100 দিনের কর্মসূচি দিতে পারে, সেটি একটা ভালো। যেটা আপনি বলছিলেন যে সংবিধান ও আইনের বাইরে কোনোভাবেই না যাওয়া, যেটা গোলাম সারওয়ার বলছিলেন মেরুদণ্ডটা সোজা করে রাখা যে কোনো মূল্যে, তাহলে মানুষের আস্থা অর্জন করা যাবে। আস্থা ধরে রাখতে পারলে ইলেকশন হবে, কেউ জিতবে কেউ হারবে, ফলাফল মানবে না, তো মানুষের কাছে নির্বাচন কমিশন অবশ্যই গ্রহণযোগ্য থাকবে। আমরা প্রত্যাশা করি সেই প্রত্যাশা তারা পূরণ করবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।